খবরে নজর রাখতে হচ্ছে অযোগ্যদের বাঁচাতে শীর্ষ আদালতে রাজ্য প্রায় 26,000 চাকরিহারাদের মধ্যে যোগ্যরাও রয়েছে। তবে কার ভুলে মূলত যোগ্যদের আজকে চাকরি হারাতে হলো? শীর্ষ আদালত কি আদৌ মান্যতা দেবে? কি হয় সুপ্রিম শুনানি? তাকিয়ে রয়েছে গোটা বাংলা, গোটা দেশ। ইতিমধ্যেই 22 তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 গোটা প্যানেল বাতিল করে দিতে হয়, যার ফলে চাকরি হাজায় 25,753 জন। যে অভিযোগ উঠছে অবৈধভাবে নিয়োগ পেয়েছিল, বিশেষ করে র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ ছিল, শূন্য পেয়ে যারা ওএমআর শিটে শূন্য পেয়ে বহাল তবিয়তে এতগুলো বছর ধরে চাকরি করছিল। শুধু তাই নয়, একাধিক চাকরি প্রার্থী যারা আজও বসে রয়েছে এসএলএসটি নবম, দশম, দ্বাদশ, একাদশ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে এই যে চাকরি হারা যারা যারা রাস্তায় বসে রয়েছেন, যারা চাকরি পাননি, কি তাদের ভবিষ্যৎ? যাদের চাকরি গেল তাদের মধ্যেও রয়েছে যোগ্য চাকরি প্রাপক। আমাদের সঙ্গে ইন্দ্রাণী দাশগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, একটু জানতে চাইবো, মূলত আজকে গোটা রাজ্য শুধু নয়, গোটা দেশও তাকিয়ে রয়েছে, কারণ ইতিমধ্যে গোটা প্যানেল বাতিল, কিন্তু এই যে চাকরি হারিয়েছেন যারা, তাদের মধ্যে তো যোগ্য চাকরি প্রাপকও রয়েছে। সব মিলিয়ে শুনানির কি আপডেট উঠে আসছে এখনো পর্যন্ত? দেখো, এখনো মধ্যাহ্নভোজের আগে পর্যন্ত শুনানি শুরু হয়নি, যেহেতু 36 নম্বর লিস্টেড। সুতরাং মনে করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এই শুনানি শুরু হয়ে যাবে। হয়তো 15 থেকে 20 মিনিটের মধ্যে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটি শুনানি শুরু হবে। তবে যেটা সবচেয়ে বড় সমস্যা, সকালবেলা একাধিক আইনজীবীর সাথে কথা হলে তারা যেটা বলছেন, যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই, কিভাবে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের বাছাই করা হবে এবং যাদের অতিরিক্ত চাকরি দেওয়া হয়েছে তারা কারা, এই যে শ্রেণীটা আলাদা আলাদা করতে হবে। অর্থাৎ যারা সত্যি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা পরীক্ষা না দিয়ে বিভিন্ন প্রভাব খাটিয়ে বা অস্ত্র বিনিময়ে চাকরি পেয়েছেন, এবং প্যানেলের বাইরে থেকে যারা অতিরিক্ত কোনো বিশেষ কারণে চাকরি পেয়েছেন। এই যে তিনটে ভাগ, এই তিনটে ভাগ করাটাই কিন্তু এখন সব থেকে বেশি সমস্যা। এবং যেভাবে কলকাতা হাইকোর্ট এই মামলায় 2016 প্যানেল বাতিল করে দিয়েছে, তার আগে শীর্ষ আদালতে 21টি মামলা শুনানি হয়েছিল এবং তারপরে কিন্তু শীর্ষ আদালত নির্দেশ দেয় এবং তার নির্দেশে কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ এই মামলার যে প্যানেল আছে সেটা খারিজ করে দেয়। এখন শীর্ষ আদালত কি বলবে, কারণ প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটা আছে। রাজ্য স্থগিতাদেশ চেয়েছে শীর্ষ কলকাতা হাইকোর্টের রায়ের উপরে। সেই স্থগিতাদেশ দেন কিনা প্রধান বিচারপতি, বা তিনি অন্য কোনো পর্যবেক্ষণ দেন কিনা, কারণ এর সাথে যেমন প্রায় 26,000 মানুষের বিধিবিধি জড়িত রয়েছে, ঠিক তেমনই কিন্তু বিশাল আকারের একটা দুর্নীতি হয়েছে এবং সরকারের ও এসএসসি কমিশনের মদদে এই দুর্নীতি হয়েছে। এই বিষয়টাও কিন্তু সিবিআই তদন্ত করে পরিষ্কার হয়ে হয়েছে। ঠিক আছে, তারপরে একদিকে সাধারণ মানুষের জীবিকা, তাদের সামাজিক সম্মান, এবং অপরদিকে দুর্নীতি, এই দুইয়ের মাঝখানে শীর্ষ আদালত আজকে কি দিগদর্শন করে বা তাদের কি পর্যবেক্ষণ, সেটা কি নজর থাকবে আমাদের। বেশ ইন্দ্রাণী, একেবারে অনেক ধন্যবাদ জানাবো তোমাকে, কারণ এখনো শুনানি শুরুই হয়নি। অবশ্যই মধ্যাহ্নভোজের পরই তাহলে শুনানি শুরু হবে, এমন একটা হয়তো আশার আলো দেখা যাচ্ছে এই মুহূর্তে। ইন্দ্রাণী দাশগুপ্ত ছিলেন আমার সঙ্গে। অন্যদিকে আইনজীবী ফেরদৌস শামীম, তারও প্রতিক্রিয়া শোনাবো। সেটাই হবে, কিন্তু আমরা আশাবাদী যে পরিমাণ দুর্নীতি হয়েছে তাতে কোনোভাবেই যে অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি কোনোভাবেই ফিরবে না। ফলে আমরা অত্যন্ত আশাবাদী, দেখা যাক কি হয়। নিশ্চিতভাবেই যে নির্দেশ আছে সেই নির্দেশই থাকবে বলে মনে করি। দেখুন, এই যে স্কুল সার্ভিস কমিশন বোর্ড বা স্টেটের উপরে, তাদের উপর দায়িত্ব ন্যস্ত থাকে যে কে যোগ্য কে অযোগ্য সেটা আইডেন্টিফাই করা। এই যে নিয়োগকারী সংস্থা, তারা যদি উপযুক্ত দায়িত্ব পালন করতো তাহলে নিশ্চিতভাবেই আজকে এদিন দেখতে হতো না। দুর্ভাগ্য হলেও সত্য, এই নিয়োগকারী সংস্থা তাদের উপর যে ন্যস্ত দায়িত্ব সেটা পালন করেননি। আর শুধু ওএমআর শিট ম্যানিপুলেশনে একমাত্র যে দুর্নীতি হয়েছে বা একমাত্র ইরেগুলারিটিস হয়েছে তা কিন্তু নয়। ফলে বিভিন্ন ইস্যু আছে, নন লিস্টেড ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, র্যাঙ্ক জাম্পিং। ফলে ওএমআর শিটে একমাত্র সোল ইস্যু নয়, এর বাইরেও আরও অনেক ইস্যু আছে। এবং ফলে এই টোটাল নিয়োগ প্রক্রিয়ায় যে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট, কে টেন্টেড ক্যান্ডিডেট কে নন টেন্টেড ক্যান্ডিডেট, কে ইরেগুলারিটির ফলে প্যানেলের মধ্যে অবস্থান করে গেছে বা কে ইরেগুলারিটির ফলে প্যানেলের মধ্যে আসতে পারেননি বা ওয়েটিং লিস্টের মধ্যে আসতে পারেননি, এইটা নির্ধারণ করতে পারেননি স্কুল সার্ভিস কমিশন বোর্ড বা স্টেট। ফলে খুব স্বাভাবিকভাবেই যে নিয়োগ প্রক্রিয়ার যে আইন, সে আইন মেনে যেহেতু নিয়োগ হয়নি, তাই খুব স্বাভাবিকভাবে যে নির্দেশ আসার কথা সেই নির্দেশই এসছে এবং আশা করি যে বিচার হবে।
আইনজীবী ফিরদৌস শামীম যখন বলছেন যে আশা রাখা হচ্ছে যে বিচার হবে এবং যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত শিক্ষক যারা চাকরি হারা তাদের কি বক্তব্য শোনায়? সিবিআই যে 17টা বের করেছিল ডুপ্লিসিটি হয়েছে, সেই 17টার লিস্টের মধ্যে কোনোটাই আমাদের প্রমাণিত হয়নি। এবার রাজ্য সরকার গিয়েছে ঠিক আছে, কিন্তু আমি চাইছি যেটা রাজ্য সরকার যেটা করলে আমাদের খুব সুবিধা হয় সেটা হচ্ছে যোগ্য ও অযোগ্য আলাদা করা। যোগ্য ও অযোগ্যদের লিস্ট যদি সেখানে দিয়ে দেয় তাহলে আমরা কেসটা খুব তাড়াতাড়ি জিতে যেতে পারি। কিছুদিন বাদেই বোঝা যাবে। রাজ্য সরকার গিয়েছে, এরপরে আমরাও গ্রুপ-সিরাও SLP দায়ের করেছি, আমরা কিছুদিন বাদে আমাদেরও হিয়ারিং হবে। তার আস্থা তো রয়েছে, আস্থা নিজের উপর রয়েছে যে আমি ভালো করে পরীক্ষা দিয়েছি, আমি জেনুইন ক্যান্ডিডেট, এবং এই কারণেই আস্থাটা রয়েছে নিজের উপরে। কিন্তু সরকারের উপরে ভরসা নেই। সরকার যদি যোগ্য অযোগ্য এই পার্থক্যটা যদি কোর্টকে জানিয়ে দিত তাহলে হয়তো আমাদের চাকরিটা যেত না। রাজ্য সরকারের মামলায় আস্থা আছে কিনা সেটা জানি না, কিন্তু আমার নিজের উপর কনফিডেন্স আছে। আমরা যে অযোগ্য সেটা আমাদের প্রমাণ দেখাক। যদি আমি অযোগ্য হই বা আমরা অযোগ্য হই, যারা মানে অযোগ্যর খাতায় আপাতত সবাইকে ধরা হচ্ছে, যদি আমরা সত্যি অযোগ্য হই আমাদের বিরুদ্ধে প্রমাণ দেখাক, আমরা প্রমাণের উপর কথা বলবো। মহামান্য আদালত যে ডিসিশনটা নেবে সেটাই সবাইকে মানতে হবে, কিন্তু এতে উচিত রাজ্য সরকারের যে মানে ভূমিকাটা রয়েছে সেটা আরও মানে ক্লিয়ার করলে পরে ভালো হতো। তাহলে এই 25,000 ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে মানে সিনেমিনি চলতো না। রাজ্য সরকারের উপর কোনো আস্থাই নেই। রাজ্য সরকার যদি ওপরে যদি আস্থা থাকতো তাহলে পরে এই 26,000 বা ওই যে 25,753 জন তাহলে কি এমন অবস্থা হতো? আমরা রাজ্য সরকারকে আমরা ভেবেছিলাম যেটা আমাদের সরকার, আমরা যখন সরকারের পরিবর্তন হয় তখন আমরা সক্রিয়ভাবে আমাদের মমতা দিদি আসুন সেটা আমরা চেয়েছিলাম। আমরা এখনও মনে করি যে ওনার মধ্যে এখনও সততা আছেন। উনি আমাদেরকে উনি যে ব্যবস্থার মধ্যে ফেলেছেন সেটা রাজ্য সরকার বা মধ্যপ্রদেশ শিক্ষা বা আমাদের যে SSC ইনাদের দায়। আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে এই জিনিসটা বুঝবো যে পরীক্ষাটা আমাদেরকে নোটিফিকেশান বেরিয়েছে, পরীক্ষায় দিয়েছি, পরীক্ষাতে পাস করেছি, চাকরি পেয়েছি। তো আশা করি আমরা এখনও পর্যন্ত আশা রাখছি রাজ্য সরকার বা SSCর উপরে। হ্যাঁ, রায়টা এইরকম হলো বলেই তো আমরা এলাম, তো আমাদের পক্ষে হোক এইটাই আমরা চাই, যে আমাদের যোগ্য অযোগ্যর লিস্টটা বের করুন ওনারা, একটু যোগ্য অযোগ্য খুঁজে বের করে আমরা যে যোগ্য সেটা তো ওনারা দেখবেন। এটা না দেখে এইরকম একটা রায় দিলেন, এইটা একটু আমাদের ক্যান্ডিডেটদের দিকে দেখে এটা করতেই হবে। যোগ্য অযোগ্যর দিকটা ওনাদের একটু বের করতেই হবে। আমরা তো সবসময় আশা করে আছি, আজকে সবাই অধীর আগ্রহে যে আজকে সুপ্রিম কোর্টে আমরা প্রাথমিকভাবে অন্তত একটা ন্যায় বিচার পাবো। কে যোগ্য অযোগ্য সেটা কোর্ট, কে যোগ্য অযোগ্য সেটা কোর্ট বিচার করবে, আমরা কিন্তু সেই কাজ আমাদের নয়। এর আগেও যখন আমরা চাকরি পাওয়ার ফর্ম ফিল আপ করার পর থেকে যখন আমরা পরীক্ষায় পাস করেছি ততবার আমাদের প্রায় 3 বার ভেরিফিকেশান হয়েছে। ভেরিফিকেশানের পর আমরা চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পরেও কিন্তু আমরা শান্ত থাকতে পারিনি। কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন যেরকম নির্দেশ দিয়েছে সেই অনুসারে আমরা তথ্য যাচাই করেছি। নিজের জেলাতে প্রয়োজনে আমরা নিবেদিতা ভবনে এসেছি। তারপরও যখন আবার কিছুজন অযোগ্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেখানেও যখন আমাদের তথ্য চেয়ে পাঠানো হয়েছে স্কুলে সেখানে আমরা তথ্য পাঠিয়েছি। কোনো জায়গায় কিন্তু আমরা আনফেয়ার বলে বিবেচিত হইনি। তাহলে আজ কেন এই দায় আমরা নিতে যাব? পরীক্ষার আগে আমরা পরীক্ষা দেবো, প্রিপারেশন নেব, আর কে পরীক্ষা দিচ্ছে না, প্রিপারেশন নিচ্ছে না, কোনো আনফেয়ার মিনস অ্যাপ্লাই করছে, কোথায় কোন ম্যানিপুলেশন হচ্ছে, এগুলোকে খুঁজতে যাওয়া আমাদের দায়িত্ব ছিল। দিলীপ ঘোষের কি বক্তব্য একবার শুনাই। টিএমসি চুরি করে, ফেসে যায়, আবার সুপ্রিম কোর্টে যায়, আবার কানমোলা খায়, বাড়ি চলে আসে। আমাদের আস্থা আছে কোর্টের উপরে, দেখা যাক কোর্ট কি বলে, সে অনুযায়ী হবে।